ঘাড়ের থেকে হাতের দিকে ব্যথা নামছে, হাতে টান ধরছে, হাতে অবশ ঝিনঝিন করছে, হাতে সূক্ষ্ম কাজ করতে অসুবিধে হচ্ছে বা ব্যালেন্সের অসুবিধা হচ্ছে হাঁটাচলা করলে, এরকম সিচুয়েশন যদি আমরা দেখি তখন কিন্তু কারোর স্ট্রেস হচ্ছে, প্রেশার বাড়ছে, এরকম সিচুয়েশনে কিন্তু ঘাড়ের পেছন দিকে একটা অস্বস্তি ফিল করেন পেশেন্ট। এটা কিন্তু খুব কম। স্ট্রেস বাড়লে বা ব্লাড প্রেশার বাড়লে কিন্তু ঘাড়ে একটি অস্বস্তি, ঘাড়টা স্টিফ, মাথার পেছনটা ভার, এই কিন্তু একটা ফিলিং ডেফিনেটলি আসে। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। ঘাড়ে এবং কাঁধে ভীষণ ব্যথা, মাথাটা ভার হয়ে আছে, কোনো কাজ করতে ভালো লাগছে না, এরকম সমস্যা আমাদের অনেকেরই হয়। চিকিৎসকদের ভাষায় এই অসুখটার নাম হচ্ছে স্পন্ডেলাইসিস। আমরা এই স্পন্ডেলাইসিস হলে বুঝবো কিভাবে, কোন কোন লক্ষণে চিনবো যে হ্যাঁ আমার স্পন্ডেলাইসিস হয়েছে, স্পন্ডেলাইসিস হলে তার চিকিৎসা কী বা কী কী কারণে আমার এটা হচ্ছে, যে লাইফস্টাইলটা আমি মেনটেন করছি সেটা থেকে আর একটু বেটার লাইফস্টাইলের দিকে আমাকে যেতে হবে। আজকের আলোচনায় আমাদের রয়েছে সার্ভিক্যাল স্পন্ডেলাইসিস, আর আমরা এসেছি মণিপাল হসপিটাল মুকুন্দপুরে এবং আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র স্পাইন সার্জন ডক্টর অনিন্দ্য বাসুকে। স্যার নমস্কার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাচ্ছি। স্যার, সার্ভিক্যাল স্পন্ডেলাইসিস নিয়ে কথা বলার আগে আমি সাধারণভাবে আমার দর্শক বন্ধুদের কাছে যাব এইভাবে যে ঘাড়ে পিঠে প্রচণ্ড ব্যথা, এই সমস্যা আমাদের অনেকের। তো ঘাড়ে পিঠে ব্যথা মানে কি স্পন্ডেলাইসিস? সবসময় নয়, অনেক সময় আমরা দেখি যে খুব খারাপভাবে রাতে শুয়েছি, সকালে উঠে ঘাড় ব্যথা হয়ে গেছে, ঘাড়ে মাসেল স্প্যাজম হয়ে গেছে, বা অনেক দিন খেলাধুলো করিনি বা অনেক দিন কোনো রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি তেমনভাবে করা হয়নি, একদিন হঠাৎ উদ্যমী হয়ে খেলাধুলো করে ফেললাম, পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা বা মাসেল পেন হচ্ছে। এইগুলো কিন্তু কমন। এইগুলোর জন্যে বা অনেক সময় দেখি যে আমরা এটা এমন একটি বালিশে মাথা রেখে শুয়েছি যেটা আমাদের, বা হোটেল রুমে গিয়ে শুয়েছি যেটা আমাদের সাধারণ চেনা বিছানা নয় বা চেনা বালিশ নয়, পরের দিন সকালে উঠে ঘাড়টা কিন্তু স্টিফ লাগছে। এই ধরনের সমস্যা কিন্তু সবসময় যে স্পন্ডাইলোসিস তা নয়। তবে হ্যাঁ, স্পন্ডাইলোসিসের জন্য ঘাড়ে ব্যথা বা যেটা আপনি বললেন ঘাড়ে ব্যথা, মাথা ভার বা খুব রেয়ারলি মাথা ঘোরা বা ঘাড়ের থেকে হাতের দিকে টান ধরা ব্যথা, এই ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে। আচ্ছা, এর সাথে আমি আপনাকে একটা যোগ করব যে অনেকে বলেন যে আমার প্রেশার নাকি বেড়ে যায়, এটা কি সত্যি? স্পন্ডেলাইসিসের সাথে প্রেশার বাড়বার কোনো যোগাযোগ রয়েছে? সেরকম কোনো এভিডেন্স অ্যাজ সাচ নেই। তবে হ্যাঁ, প্রেশার যদি কারোর বেশি থাকে বা হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে মানে গেছে যাদের, বা কোনো কারণে কারোর স্ট্রেস হচ্ছে, প্রেশার বাড়ছে, এরকম সিচুয়েশনে কিন্তু ঘাড়ের পেছন দিকে একটা অস্বস্তি ফিল করেন পেশেন্টরা। এটা কিন্তু খুব কমন। স্ট্রেস বাড়লে বা ব্লাড প্রেশার বাড়লে কিন্তু ঘাড়ে একটি অস্বস্তি, ঘাড়টা স্টিফ, মাথার পেছনটা ভার, এই কিন্তু একটা ফিলিং ডেফিনেটলি আসে। ব্যথার সাথে সাথে মাথা ঘোরার ব্যাপারটাও এই অসুখে কিন্তু আসে। হ্যাঁ, মাথা ঘোরাটা সার্ভাইকাল স্পন্ডাইলোসিস থেকে সত্যি কথা বলতে কমই হয়। আচ্ছা, খুব সিভিয়ার স্পন্ডাইলোসিস যেখানে শিরদাঁড়ার ভেতরে যদি আমরা দেখি যে এই শিরদাঁড়ার ভেতরে যে আর্টারিগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই আর্টারিটাকে বলে ভার্টিব্রাল আর্টারি। এই আর্টারিতে যদি খুব সিভিয়ার স্পন্ডাইলোসিস বা ডিজেনারেটিভ চেঞ্জেস বা ঘাড়ে বাতের জন্য এই আর্টারিতে যদি রক্ত চলাচল কমে যায়, তখন অনেক সময় মাথা ঘোরার সিমটমস আসতে পারে, কিন্তু সেগুলো খুব সিভিয়ার বা রেয়ার সিচুয়েশনস। সচরাচর আমরা যে মাথা ঘুরে পেশেন্টদের মাথা ঘুরলে তারা ডাক্তারবাবুদের কাছে যান, এবং আমরা অনেক সময় পেশেন্টরা নিজেরাও বলেন যে আমার কিন্তু সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হয়েছে বলে মাথা ঘুরছে। সেটা কিন্তু সবসময় সঠিক নয়। মাথা ঘোরার ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু মাথা ঘোরার কারণ কিন্তু কান থেকে আসে বা ভেস্টিবুলার প্রবলেমস থেকে আসে। তো সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের জন্য যে সবসময় মাথা ঘোরে সেটা কিন্তু সঠিক না। একদম। পাশাপাশি আর একটা বিষয় আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, যে এই যে অসুখটা স্পন্ডেলাইসিস, এটা বোঝার জন্য আপনারা কি কি টেস্ট করতে দেন? সার্ভাইকাল স্পন্ডাইলোসিস মানে হলো ঘাড়ে ডিজেনারেটিভ চেঞ্জেস, ঘাড়ে বাত বা ঘাড়ে বয়সজনিত বা ডিজেনারেশন বা জনিত কোনো সমস্যা। তো আমরা প্রাথমিকভাবে একটা এক্সরে করতে দিই। এক্সরেতে অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে অস্টিওফাইটস তৈরি হচ্ছে বা হাড়ের যে ডিজেনারেশন তৈরি হচ্ছে বা হাড়ের ক্ষয় তৈরি হচ্ছে, এগুলো কিন্তু আমরা এক্সরেতেই দেখতে পাই। অনেক ক্ষেত্রে যখন আমরা পেশেন্টের সঙ্গে কথা বলি বা পেশেন্টের সিমটমস শুনি বা পেশেন্টকে পরীক্ষা করে যদি বুঝি যে তার নার্ভের উপর চাপ পড়ার সিমটমসও দেখা দিচ্ছে, যেমন ঘাড়ের থেকে হাতের দিকে ব্যথা নামছে,
হাতে টান ধরছে, হাতে অবশ ঝিনঝিন করছে, হাতে সূক্ষ্ম কাজ করতে অসুবিধে হচ্ছে বা ব্যালেন্সের অসুবিধা হচ্ছে হাঁটাচলা করলে, এরকম সিচুয়েশন যদি আমরা দেখি তখন কিন্তু আমরা অনেক সময় এমআরআই সাজেস্ট করি পেশেন্টদের। একদম। একটু চিকিৎসা প্রসঙ্গে জানবো যে কী কী চিকিৎসা আপনারা সাধারণত এই অসুখের ক্ষেত্রে শুরু করেন, মানে প্রাথমিকভাবে? প্রাথমিকভাবে পেশেন্টদের যেটা ডায়াগনোসিস করাটা একটা ইম্পর্টেন্ট, এবং তারপরে ডায়াগনোসিস সঠিকভাবে করতে পারলে তার উপর তার মানে আমরা প্রাথমিকভাবে পেশেন্টদের ওষুধ আর ব্যায়ামের মাধ্যমেই চিকিৎসা করি। ওষুধ পেশেন্টকে সিমটোম্যাটিক ওষুধ দেওয়া হয়। যদি কারোর ব্যথা থাকে অনেক সময় আমরা শর্ট কোর্স অফ মানে অ্যান্টি ইনফ্লেমেটরি ওষুধ দিই ব্যথা কমানোর জন্য। কারোর যদি মাসেল স্প্যাজমটা খুব সিভিয়ার ফিচার থাকে, মানে সেক্ষেত্রে আমরা মাসেল রিল্যাক্সেন্ট ওষুধ দিই পেশেন্টের মাসেলগুলোকে রিল্যাক্স করার জন্য, স্প্যাজম কমানোর জন্য। এছাড়াও যদি কারোর ক্ষেত্রে দেখা যায় যে কারোর ভিটামিন ডি লেভেলস কম থাকে, আমরা সেটা বাড়ানোর জন্য ওষুধ দিই। তাছাড়াও যদি কারোর নার্ভ কম্প্রেশনের সিমটমস থাকে তাহলে আমরা অনেক সময় নার্ভগুলোকে সুথ করার ওষুধ দিই বা নার্ভগুলোকে শান্ত করার বা কাম ডাউন করার জন্য ওষুধ আমরা কিন্তু অনেক সময় দিয়ে থাকি। একদম। এত স্পন্ডাইলাইসিস বাড়ছে কেন আজকের দিনে, বা এর কারণ কি? মেজরিটি হলো খারাপ পশ্চারে ঘাড় রাখা, সামনে সারাক্ষণ ঘাড় গুঁজে আমরা, এটা আমাদের সবারই হ্যাবিট। হ্যাঁ, এটাকে তো আমরা উই ক্যানট ডিনাই দিস। মডার্ন আজকের দিনে আমাদের কিন্তু সবার কাছে স্মার্টফোন আছে, এবং স্মার্টফোনটা শুধু যে আমরা বিনোদনের জন্য ব্যবহার করি তা নয়, আমাদের অনেক ক্ষেত্রে আমাদের জীবিকাও নির্ভর করে কিন্তু স্মার্টফোনের ইউজের উপর। হ্যাঁ, তো আমরা স্মার্টফোনে আজকে আমরা ব্যাংকিং করছি, স্মার্টফোনে আজকে আমরা সব রকম আমরা শপিং করছি, স্মার্টফোনে আজকে আমরা দৈনন্দিন জিনিস কিনছি বাড়ির, আমরা মানে বাড়ির শাকসবজিও স্মার্টফোনে কিনছি। তো স্মার্টফোন ইউজকে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলতে পারি না যে এটা খালি কল করার জন্য বা খালি বিনোদনের জন্য বা সোশ্যাল মিডিয়াতে লোকের সাথে ইন্টারাক্ট করার জন্য তা নয়। কিন্তু স্মার্টফোন অনেকের মানে স্মার্টফোন আমাদের একটা পার্ট অফ আওয়ার লাইফ। বাট আদার সাইড অফ স্মার্টফোন ইউজ, মানে স্মার্টফোন বেশি ইউজ করলে যেটা হবে সেটা হলো যে ঘাড় আমি একভাবে একটা পশ্চারে রাখছি, সামনের মাসেল আর পেছনের মাসেলগুলোর মধ্যে ইমব্যালেন্স তৈরি হচ্ছে, তখনই একটা মানে আইদার সামনের বা পেছনের মাসেলে স্প্যাজম তৈরি হবে, ঘাড়ে ব্যথা হবে। এবং ঘাড় একভাবে বেশি দিন রাখার জন্য ঘাড়ের যে এই ডিস্কগুলোতে ডিজেনারেটিভ চেঞ্জেস আসবে, ঘাড়ের স্পন্ডাইলোসিস বা হাড়ের ক্ষয় তৈরি হবে। এই ধরনের এগুলো এটা একের পর এক ইভেন্ট, এগুলো কিন্তু ঘাড়ের যে স্পন্ডাইলোসিস বা ডিজেনারেটিভ চেঞ্জেস, এগুলো কিন্তু খারাপ পশ্চারের জন্য কিন্তু উইথ টাইম আসবে। এছাড়াও অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে তারা ভারী ওজন তোলেন, হ্যাঁ, বা কিছু কিছু প্রফেশনে আমরা দেখি যে তারা মাথায় ভারী ওজন ক্যারি করেন। তো তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ডিজেনারেটিভ চেঞ্জেস বা ঘাড়ের স্পন্ডাইলোসিস তাড়াতাড়ি হওয়ার চান্স অনেক বেশি। লাস্টলি আমি বলবো যে অনেক ক্ষেত্রে আমরা দেখি এটা ফ্যামিলিয়াল বা হেরিডিটারি। আচ্ছা। মানে একই পরিবারে মা বাবার খুব তাড়াতাড়ি স্পন্ডাইলোসিস হয়েছে এবং সিভিয়ার স্পন্ডাইলোসিস আছে, তার ছেলেমেয়েরও কিন্তু স্পন্ডাইলোসিস হচ্ছে, এবং অন্যদের থেকে কম বয়সী স্পন্ডাইলোসিস ডেভেলপ করছে। তো এই ধরনের কিন্তু একটা অ্যাসোসিয়েশন ফ্যামিলির মধ্যে আমরা কিন্তু অনেক সময় পেয়ে থাকি। দেখো, এই যে স্পন্ডাইলাইসিস যদি হয় কারোর, ব্যথা ছাড়া বা আপনি যে সিমটমসগুলো বললেন সেগুলো ছাড়া আর কি কোনো রেড ফ্ল্যাগ সিমটম আছে যেটা লাইফ মানে জীবনটাকেই পুরো একদম সমস্যার মধ্যে ফেলে দিতে পারে? হ্যাঁ, কারোর যদি স্পন্ডাইলোসিসের জন্য ঘাড়ের শিরদাঁড়ার স্পাইনাল কর্ডের ওপর চাপ তৈরি হয়, তাহলে কিন্তু যে সমস্যাটা হয় তাকে বলে সার্ভাইকাল মাইলোপ্যাথি। মানে হলো এই শিরদাঁড়ার ঘাড়ের শিরদাঁড়ার ভেতরে যে স্নায়ু যায়, স্পাইনাল কর্ড যায়, সেই স্পাইনাল কর্ডের কাজ হলো আমাদের 4টে হাত পায়ের জোর সার কন্ট্রোল করা। 4টে হাত পায়ের জোর সার, তার সঙ্গে হাঁটাচলা করার ক্ষমতা, ব্যালেন্স ধরে রাখার ক্ষমতা, ইউরিন স্টুল ধরে রাখার ক্ষমতা, প্রত্যেকটা জিনিস, নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতাও কিন্তু ঘাড়ের স্পাইনাল কর্ডের একাংশ কিন্তু কন্ট্রোল করে। আচ্ছা। তো এই স্পাইনাল কর্ড যদি চেপে গিয়ে স্পাইনাল কর্ডের ড্যামেজ তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু এই সার্ভাইকাল মাইলোপ্যাথি সমস্যা আসতে পারে। কিন্তু মানে মজার ব্যাপার হলো যে এই সার্ভাইকাল মাইলোপ্যাথি আগে থেকেই পেশেন্টকে কিন্তু মানে জানান দেয় যে আপনার ঘাড়ের নার্ভ চেপে থেকে সমস্যা হচ্ছে। কারণ পেশেন্টরা প্রাথমিকভাবে আমাদের হাতে অবশ ভাব, সূক্ষ্ম মানে বোতাম খুলতে পারার অসুবিধা, লিখতে গেলে একটু অসুবিধা, নোট গুনতে অসুবিধা, বইয়ের পাতা উল্টাতে অসুবিধা, এই ধরনের অসুবিধাগুলো দিয়ে কিন্তু পেশেন্টদের সিমটমস শুরু হয়। বা উঁচু নিচু জায়গায় হাঁটতে গিয়ে একটু ব্যালেন্সের অসুবিধা, বাজারে যাচ্ছি চেনা রাস্তা
আগে তো সঠিকভাবে হেঁটে যেতাম, এখন হাঁটতে গিয়ে মনে হচ্ছে পড়ে যাব। হ্যাঁ। তো এই ধরনের সিমটমসগুলো কিন্তু আগে থেকেই পেশেন্টদের আসেন, এবং তারা অনেক ক্ষেত্রেই পেশেন্টরা কিন্তু সেগুলোকে অবহেলা করেন, ইগনোর করেন। সেটা যখন বাড়তে 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 গিয়ে এমন অবস্থায় দাঁড়ায় যে তার হাঁটাচলা আরও মানে খুব সমস্যা হয়ে দাঁড়িয়েছে, বা হাতের কাজ করা মানে হাত দিয়ে ভাত খেতে অসুবিধে হচ্ছে, এরকম এত দেরি মানে এতটাই ডিলেড অবস্থায় নিয়ে যাওয়াটা কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা পাই অনেক পেশেন্টদের ক্ষেত্রে, সেটা সঠিক নয়। এরকম যে সিমটমসগুলো আমি প্রথমে বললাম, যেমন হাতে সূক্ষ্ম কাজ করার অসুবিধা, হাতে অবশসার ভাব আসা, বা ব্যালেন্সের প্রবলেম তৈরি হওয়া, এরকম যদি সমস্যা কারোর আসে সেক্ষেত্রে কিন্তু তাদের খুব তাড়াতাড়ি ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত। একদম শেষে, যাদের এই ধরনের সমস্যা হচ্ছে বা যাদের হয়নি, তাদের আগামী দিনে যাতে না হয় তার জন্য আপনি কি মেসেজ দেবেন? পশ্চাৎ ঠিক রাখুন, ঘাড় গুজে একভাবে বেশিক্ষণ কাজ করবেন না। যদি স্ক্রিনে কাজ করেন, স্ক্রিনটা ঘাড়ের লেভেলে রাখুন। ঘাড়ের এক্সারসাইজ রেগুলারলি করুন, সেই দ্বারা এক্সারসাইজ, এই কাঁধের ঘাড়ের মাসেল, পিঠের মাসেলের এক্সারসাইজ রেগুলারলি করুন, এবং তার সাথে শরীরে ভিটামিন ডি লেভেলস সঠিক রাখুন। এবং শুধু তাই না, যদি কোনো ভারী জিনিস তুলতে হয়, পশ্চাৎ ঠিক রাখুন, কারণ ঘাড়ের যেমন কোমরে স্লিপ ডিস্ক হয়, ঘাড়ের স্লিপ ডিস্কও কিন্তু ভারী ওজন তোলার থেকে হতে পারে। ডাক্তারবাবু, আপনারা চিকিৎসকরা অনেক সময় বেল্ট দিয়ে থাকেন ঘাড়ের, যাদের স্পন্ডাইলিসিস আছে, তো বেল্ট কি তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পড়তে পারেন, বা এটা পড়ার ক্ষেত্রে কোনো নিয়ম আছে? অবশ্যই, বেল্টের কিন্তু কোনো লং টার্ম ইউজের বেনিফিট নেই অ্যাজ সাচ। খুব যাদের সিভিয়ার ব্যথা হচ্ছে, আমরা কমফর্টের জন্য কিছুদিনের জন্য বেল্ট ব্যবহার করতে দিই, মানে দিনের পর দিন, মাসের পর মাস বেল্ট পরে কোনো এক্সট্রা বেনিফিট হয় না। উল্টো মানে অন দি আদার সাইড, ঘাড়ের মাসেলগুলো আরও উইক হয়ে যায় বেশি দিন বেল্ট বা কলার পরলে। আমাদের দরকার মাসেলগুলোকে শক্ত করা, যাতে ঘাড়, আমাদের শিরদাঁড়ার হাড়গুলোকে মাসেলগুলো সাপোর্ট দিতে পারে। সেটা কিন্তু বেল্ট পরলে, বেশি দিন বেল্ট পরলে মাসেলগুলোর অ্যাট্রফি বা মাসেলগুলো শুকিয়ে যাওয়া বা মাসেলগুলোর পাওয়ার কমে যাওয়ার চান্স থাকে। তাই জন্য বেল্ট আমরা, বা কলার আমরা কোমরের বেল্ট বা ঘাড়ের কলার আমরা দিই অনেক সময় পেশেন্টকে, কিন্তু সেটা খুব কম ডিউরেশনের জন্য ব্যবহার করা। অ্যাকিউট পেন যখন হচ্ছে ওই সময়টুকুর জন্য ব্যবহার করাটাই কিন্তু যথেষ্ট। আর একটা হচ্ছে বালিশে ঘুমানো, আপনারা কি বালিশ বাদ দিয়ে ঘুমাতে বলেন? না, একদমই না। বেশি মোটা বালিশ বা বেশি পাতলা বালিশ কোনোটাই ভালো না। যে বালিশ আমার ঘাড়কে প্রপার পশ্চারে রাখবে, ঘাড়কে বেশি ফ্লেক্স করে রাখবে না বা বেশি এক্সটেন্ড করে রাখবে না, সেটাই কিন্তু যথেষ্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। তো দর্শক বন্ধুরা, আমরা ঘাড়ে ব্যথা বা কাঁধে ব্যথা এই সমস্যা নিয়ে অনেক কিছু জানতে পারলাম, এবং তার পাশাপাশি স্পন্ডাইলিসিস হলে আপনি কি করবেন, কখন কিভাবে চিকিৎসা করবেন, সেটাও কিন্তু ডাক্তারবাবু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে বলবো, আপনাদের যদি কোনো বিষয় নিয়ে জানার থাকে, যে বিষয়টা নিয়ে আপনারা চাইছেন এরকমই ডাক্তারবাবুর কাছে আমরা প্রশ্ন তুলে ধরি, অবশ্যই আপনারা সেই বিষয়ে আমাদের লিখে পাঠান। আমরা খুব তাড়াতাড়ি লাইভে আসব। আপনাদের যে বিষয় নিয়ে লাইভে প্রশ্নের জানার দরকার, সেই বিষয়টা নিয়ে আপনারা প্রশ্ন করুন, আমরা অবশ্যই তার উত্তর দেব। আর আপনারা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি যদি আপনারা ডাক্তারবাবুর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে চাইছেন, আপনারা ডাক্তারবাবুকে পাবেন মণিপাল হসপিটাল, মুকুন্দপুরে। ডেসক্রিপশন বক্সে ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।